গান শেষ হতেই মেঘলা দৌড়ে গিয়ে মেঘকে জড়িয়ে ধরল। মেঘও তার ভালোবাসা মেঘবালিকাকে কাছে পেয়ে বুকের মাঝে যত্ন করে জড়িয়ে ধরল। বেশ কিছুক্ষণ একে অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকলো মেঘ আর মেঘলা। অতঃপর কিছুক্ষণ সেইভাবে কাটার পর মেঘ শান্ত কণ্ঠে মেঘলাকে বলল, মেঘবালিকা, এবার তো ছাড় আমাকে। তুই এত কষ্ট করে সাজলি, আমাকে বুঝি দেখতে দিবি না? তোকে ঠিক কতটা পরিমাণে সুন্দর লাগছে, আমার মনের মতো লাল পরি লাগছে কি না তোকে? মেঘের কণ্ঠ শুনে মেঘলা মেঘকে আরো একটু শক্ত করে জড়িয়ে ধরে বলল, আর একটু থাকি না, মনে হচ্ছে ছেড়ে দিলে আমি তোমার থেকে অনেক দূরে চলে যাব। তুমিও আমাকে ছেড়ো না, খুব শক্ত করে জড়িয়ে ধরে থেকো। মেঘ হাসলো মেঘলার এমন বাচ্চামো কথায়। মেঘলার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, বুঝতে পারছি, আমাকে ছাড়তে ইচ্ছে করছে না। আমার গায়ের গন্ধ বুঝি খুব সুন্দর, তো সেটা তুই মুখে বল। এমন দূরে চলে যাবো বা অন্য কিছু বলার দরকার নেই, আমি তোকে এমনিতেই সারাদিন জড়িয়ে ধরে থাকতে দেব। মেঘলা বুঝলো মেঘ ওকে নিয়ে মজা করছে, তাই মেঘকে ছেড়ে দিয়ে দোলনার কাছে গিয়ে মুখ ফুলিয়ে দাঁড়িয়ে রইল। মেঘ মুচকি এসে দোলনায় গিয়ে বসে মেঘলাকে টেনে নিজের কোলের ওপর বসালো মেঘ। তারপর মেঘলার কোমর জড়িয়ে ধরে মেঘ বলে উঠল, জানো তো মেঘবালিকা, তোমাকে খুব খুব সুন্দর লাগছে এবং আমার মনের লাল পরীর মতোই তোমাকে সুন্দর লাগছে। না, তার থেকেও বেশি সুন্দর লাগছে। আসলে ভালোবাসার মানুষটাকে সবসময় চোখের সামনে দেখলে আলাদা রকমের শান্তি লাগে, সবসময় ভালো লাগে। তুই শুধু এইভাবেই আমার আশেপাশে থাকিস, তোকে একদম নিজের করে নেব। তোকে ছাড়া আমি একটা মুহূর্তের জন্য থাকতে পারবো না, একটা মুহূর্ত না। ভালোবাসি তোকে, খুব ভালোবাসি। আই লাভ ইউ মেঘবালিকা। মেঘলাও মুচকি হেসে বলল, আমিও পারবো না তোমাকে ছাড়া থাকতে, আমিও খুব ভালোবাসি তোমায়, লাভ ইউ টু। কিন্তু মেঘবালিকা, তোর মুখে না কিছু একটা মিসিং লাগছে। আয় তো, তোর মুখটা একবার ভালো করে দেখি। বলেই মেঘ মেঘলার মুখে দুদিকে হাত দিয়ে মুখটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। অনেকক্ষণ দেখার পর মেঘ বলে উঠল, দেখেছিস তো, তুই আজও টিপ পরতে ভুলে গেছিস। লাল টিপ পরিসনি, এই জন্যই বলেছিলাম কি একটা মিসিং লাগছে। মেঘের কথা শুনে মেঘলা কপালে হাত দিয়ে দেখলো সত্যি ও টিপ পড়েনি। মেঘলা উত্তেজিত হয়ে বলল, আমি না একদম খেয়াল করিনি। আচ্ছা, তুমি এখানে 2 মিনিট বসো, আমি নিচের থেকেই টিপটা পরেই চলে আসছি। বলে মেঘলা যেই মেঘের কোল থেকে উঠতে যাবে, মেঘ আর একটু শক্ত করে মেঘলার কোমরটা জড়িয়ে ধরে বলল, তোকে কোথাও যেতে হবে না, আমার কাছে তোর টিপ আছে। আমি জানতাম তুই সেই ছোটোবেলার মতোই ভুল করবি। ছোটোবেলায় যেমন পুরোটা সাজগোজ করতিস, কিন্তু শেষে গিয়ে টিপটাই পরতিস না। আর প্রত্যেকবার আমাকে নতুন টিপের পাতা কিনে নিয়ে এসে তোকে টিপ পরিয়ে দিতে হতো, মনে আছে তোর? মেঘের কথা শুনে মেঘলা হাসলো, মাথা নাড়ালো, যার অর্থ হ্যাঁ, ওর মনে আছে। ও প্রত্যেকবার সাজগোজ করতো কিন্তু টিপ পরতে ভুলে যেত, আর মেঘ ওর জন্য নতুন টিপ কিনে আনতো। এই করে করে যে মেঘলার কাছে কত টিপের পাতা হয়ে গেছিল মেঘলা নিজেও জানতো না। মেঘ পকেট থেকে টিপের পাতা বের করে মেঘলার কপালে পরিয়ে দিয়ে কপালে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। তারপরে টিপের পাতাটা মেঘলার হাতে দিয়ে মেঘ মেঘলার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে থেকে বলে উঠল, এবার একদম লাল পরে লাগছে মেঘবালিকা। আমি ঠিক করেছি পরের সপ্তাহে আমরা বিয়ে করব, আর আমাদের বিয়ের আগেই আমি ছোট চাচা আর ছোট মার খুনিদের খুঁজে বার করব। মেঘলা মেঘের কোলে বসা অবস্থায় মেঘের গলা জড়িয়ে ধরে বলল, আমার সত্যি কেমন জানি লাগছে মেঘ ভাইয়া, মন একদম সায় দিচ্ছে না বিয়েতে। শুধু মনে হচ্ছে আমি সব কিছু পেয়েও হারিয়ে ফেলবো, আমি আবার সব কিছু পেয়ে হারাতে পারবো না মেঘ ভাইয়া। মেঘ বুঝলো মেঘলার ভয়ের কারণ, তাই মেঘলাকে শান্ত করতে কথা ঘুরিয়ে বলল, আমি বুঝতে পারছি তুই আর আমাকে বিয়ে করতে চাইছিস না, আমি তো পুরনো হয়ে গেছি তাই, কিন্তু আমি তোকে বিয়ে করব। আর শোন, কালকে তুই আমার সাথে ভার্সিটি যাবি। তুই না আর রিয়াকে আমাদের ব্যাপারে সবটা বলতে হবে। তুই কাল ওদের সব কিছু বলবি, আর আমি ওদের বিয়েতে আসতে বলবো। কিন্তু তুই না আমাকে কীভাবে নেবে কে জানে, ওর সাথে যা খারাপ ব্যবহার করেছি আমি। মেঘলা শুধু ঠিক আছে এইটুকু বলে চুপটি করে রইল মেঘের বুকের মাঝে। সাথে মেঘও চুপ করে মেঘলাকে জড়িয়ে ধরে রাতের সৌন্দর্য উপভোগ করতে লাগলো। এইভাবেই ওরা রাতটা একে অপরের সাথে সুখের আবেশে কাটিয়ে দিল। পরের দিন সকালে আসিফ চৌধুরী বসে রয়েছে
অফিসে নিজের কেবিনে দেখেই বোঝা যাচ্ছে খুব টেনশনে আছে, অনবরত ঘাম মুছে। তখনই আসিফ চৌধুরী একজন অফিসের লোক এসে বলল, স্যার, রাহাতকে কাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর হাতে ফোনও বন্ধ বলছে। তাহলে কি করবো এখন স্যার? আসিফ চৌধুরী কিছু বলবে ঠিক তখনই কেবিনের দরজা ঠেলে ভেতরে ঢুকে এলো রাহাত। রাহাতকে দেখে আসিফ চৌধুরী বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, রাহাত, কাল থেকে তুমি কোথায় ছিলে? তোমার কোনো খোঁজ পাচ্ছিলাম না কেন? তুমি ঠিক আছো তো? রাহাত মুস্কি হাসলো, তারপর বলল, আরে স্যার, আস্তে আস্তে, আমার কিছু হয়নি। আসলে আমার কাল ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল, তাই আর আমি কারোর সাথে কোনো রকম যোগাযোগ রাখতে পারিনি। বলছি কি স্যার, আপনার সাথে আমার কিছু একান্ত কথা ছিল। আসিফ চৌধুরী লোকটাকে চলে যেতে বলে রাহাতকে বলল, হ্যাঁ রাহাত, বলো কি বলবে তুমি? রাহাত বসতে বসতে বলল, স্যার বসুন, বসে কথা বলি। আসিফ চৌধুরী বসলো, তারপরে আবার বলল, এবার বলো কি কথা আছে তোমার আমার সাথে? আর অ্যাক্সিডেন্টটা মনে হয় বেশ ভালোই হয়েছিল। তোমার হাতের ক্ষতটা তো দেখছি বেশ গভীর। রাহাতের হাতের দিকে একবার তাকিয়ে হেসে বলল, হ্যাঁ স্যার, হাতের ক্ষতটা তো বেশ গভীর, কিন্তু আপনাকে সেসব নিয়ে ভাবতে হবে না। আমি কিছু কথা বলছি, সেইটা শুনুন। সেটা এখন আপনার জন্য বেশি ইম্পর্টেন্ট। তারপর রাহাত বলতে শুরু করলো, স্যার, আমাদের প্ল্যান মতো কাজ হলে আমাদের প্ল্যানটা তাড়াতাড়ি সাকসেসফুল করতে হবে। আপনার ছেলে মানে মেঘ স্যার কিন্তু মেঘলার মা বাবার ব্যাপারে সব খোঁজ খবর নিচ্ছে। আসলে আমি মেঘ স্যারের ব্যাপারে একটু খোঁজ খবর লাগিয়েছিলাম, তো সেখানে থেকে আমি এসব কিছু জানতে পেরেছি। তখনই আসিফ চৌধুরীর আগে গর্জে উঠে বলল, এই মেঘলা মেঘলা এক নাম এক মেয়ে আমার সব কিছু শেষ করে দিচ্ছে। আমি যে ওর কি অবস্থা করব ও নিজেও জানে না। যেমন ওর বাবা ছোটবেলা থেকে আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছে, তেমনই ওর মেয়ে মেঘলাও তাই করছে। সব কটা সমান। শোনো রাহাত, যা করার মেঘ আর মেঘলার বিয়ের আগেই করতে হবে। মাথায় থাকে যেন। এখন তুমি আসতে পারো। রাহাত বসা থেকে উঠে দাঁড়িয়ে রহস্যজনক হাসি এসে ফোন দেখতে দেখতে বেরিয়ে গেল কেবিন থেকে। তুই এসব কি বলছিস দোস্ত? আমি তো বিশ্বাসই করতে পারছি না। তুই আর মেক্সার কাজিন, তারপর আবার তোদের বিয়েও হয়ে গেছে, আবার বলছিস তোরা কিছুদিন পর বিয়ে করবি। রিয়ার কথার মাঝে তুহিন বলে উঠল, আরে শুধু কি তাই, অতীতের কথাগুলো বল। মেঘলা, তোর সাথে এত কিছু হয়ে গেছে, একটা বারের জন্য আমাদেরকে বলিসনি কেন রে? আমরা তোর কেউ না? আমাদের বললে কি আমরা তোর পাশে থাকতাম না? কতবার তোর কাছে জিজ্ঞেস করেছি আঙ্কেল আন্টি কীভাবে মারা গেল, তুই কেন একা থাকিস, তোর কেউ নেই, তুই কেন টিউশনি করিস, কিন্তু না, তুই আমাদের কিছু বলিসনি। বলেই তুহিনের মুখ ফুলিয়ে বসে রইল। রিয়াও বলে উঠল, সত্যি মেঘলা, এত কিছু তুই সহ্য করছিস কিন্তু আমাদের কিচ্ছু বলিসনি। আসলে কি আমরা তোর বন্ধু হতে পারিনি? মেঘলা সেই প্রথম থেকে ওদের বোঝানোর চেষ্টা করছে, কিন্তু ওরা কিচ্ছু বুঝতে চাইছে না। ওদের একই কথা, কেন এতদিন ওদের থেকে সব কিছু লুকিয়ে রেখেছে? তাহলে কি মেঘলা ওদের বন্ধু বলে মনে করে না? বর্তমানে রিয়া, মেঘলা আর তুহিন একটা কফি শপে বসে রয়েছে। মেঘলা রিয়া আর তুহিনকে আবার কিছু বলতে যাবে, তখনই ওদের মাঝে মেঘ এসে মেঘলার পাশে বসতে বসতে বলল, হাই গাইস, কি খবর তোমাদের? এমন মুখ ভার করে বসে আছো কেন তোমরা? মেঘকে এই সময় ওদের সাথে দেখে চমকে উঠল তুহিন আর রিয়া। কিছু না বলে শুধু মেঘের দিকে চেয়ে রইল। মেঘ মেঘলার দিকে তাকিয়ে তুহিন আর রিয়াকে উদ্দেশ্য করে বলল, আমার বউকে একা পেয়ে তোমরা কি বলেছো? আমি কিন্তু সব শুনতে পেরেছি। তারপর মেঘলার এক হাত ধরে মেঘ বলে উঠল, তোমরা যেটা বলেছো সেটা হয়তো সত্যি, কিন্তু তোমরা মেঘলার জায়গায় নিজেকে বসালে বুঝতে পারবে মেঘলা ঠিক কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে তোমাদেরকে সবটা শেয়ার করতে পারেনি। আর রইল বন্ধুদের কথা, তোমরা দুজন মেঘলার বন্ধুর থেকেও বেশি। তুই তোর ভাই আর রিয়া তো বোন, আর প্রিয় বন্ধু কিন্তু সবাই হতে পারে না। তোমরা মেঘলার প্রকৃত বন্ধু। তোমরা না থাকলে হয়তো আমি আজ এই মেঘলাকে খুঁজে পেতাম না। তোমাদের দুজনের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ। মেঘের কথা শুনে তুহিন, রিয়া আর মেঘলা প্রায় কান্না করে ফেলবে এমন অবস্থা। মেঘ বুঝতে পেরে তুহিন আর রিয়াকে উদ্দেশ্য করে বলল, মেঘ না হয় তোমাদের দুজনের কাছ থেকে অনেক কিছু লুকিয়েছে, কিন্তু তোমরা দুজন মিলে কি করেছো সেটা একবার বলো। তোমরা কি ভাবছো আমি কিছু জানি না? আমি কিন্তু তোমাদের ছাড়, সেটা ভুলে যেও না। আর আমি সব কিছু জানি। মেঘের কথা শুনে তুহিনের কাশি শুরু হয়ে গেল। মেঘলা তাড়াতাড়ি জলের গ্লাসটা তুহিনের দিকে এগিয়ে দিতেই তুহিন পুরো জলটা এক নিঃশ্বাসে শেষ করলো। তুহিন আর রিয়ার দিকে
সরু চোখে তাকিয়ে মেঘলা মেঘকে বলল। কি করেছে ওরা মেঘ ভাইয়া? কি লুকিয়েছে ওরা আমার কাছ থেকে? মেঘ তুহিন আর রিয়ার অবস্থা দেখে মুচকি এসে মেঘলাকে বলল। আসলে আমাদের বিয়ের আগে ভাবছি তুই না রিয়ার বিয়েটা দিয়ে দেব, বুঝলে মেঘবালিকা? না হলে কতদিন আর এদিক ওদিক ঘুরে প্রেম করবে ওরা। কি মানে ওরা দুজন আমাকে লুকিয়ে প্রেম করছে, কিন্তু আমি জানি না? এই তোরা এতক্ষণ ধরে আমাকে বলছিলি আমি তোদের বন্ধু মনে করি না, তাহলে তো তোরাও আমাকে কিছু মনে করিস না। আমি না হয় আমার অতীত তোদের কাছ থেকে লুকিয়েছি, কিন্তু তোরা কি করেছিস? রিয়া মেঘলার কাছে গিয়ে মেঘলার হাত দুটো ধরে বলল। আমার শোনা বান্ধবী, তুই রাগ করিস না। আমি তুহিনকে বলেছিলাম তোকে যেন বলে, কিন্তু তুহিন তোকে বলেনি কিছু। আর আমরা বেশি দিন রিলেশনে যাইনি, নবীনবরণ অনুষ্ঠানের দিনই গেছি। তুই চলে যাওয়ার পর তুহিন আমাকে প্রপোজ করেছিল, আমিও আর না করতে পারিনি। প্লিজ রাগ করিস না, বিশ্বাস কর আমাকে, আমি সত্যি তোকে জানাতে বলেছিলাম। তুহিনও নিজের জায়গা থেকে উঠে মেঘলা আর এক হাত ধরে বলল। বিশ্বাস কর বোন, আমরা তোকে বলতে একদম ভুলে গিয়েছিলাম। রিয়া আমাকে বলেছিল তোকে যেতে আমি ফোন করে সবটা বলে, কিন্তু তোকে বলতে আমার একদম খেয়াল ছিল না। তুই প্লিজ রাগ করিস না, তুই যা বলবি আমরা তাই করব। তখনই রিয়া বলে উঠল। ও মেঘ ভাইয়া, তুমি কিন্তু সম্পর্কে আমাদের দুলাভাই হবে, তুমি একটু তোমার বউ মেঘলাকে বোঝাও না। রিয়ার কথা শুনে মেঘ হেসে মেঘলাকে বলল। কি হচ্ছে মেঘলা? ওরা না হয় একটু ভুল করে ফেলেছে, তাই তুই ওদের সাথে এমন করবি? আর তুইও কিন্তু একই ভুল করেছিলি, তাই ওদের এবারের মতো মাফ করে দে। মেঘলার বলা শেষ হলে মেঘলা গোমরা মুখ করে বলে উঠল। ঠিক, আমার হাত ছাড়, তোরা দুজন আর জায়গায় গিয়ে বস। আর শোন, আমি তোদের কিচ্ছু বলবো না, মাফ করে দিতে পারি, তবে একটা শর্তে। সেটা হলো আমাকে আইসক্রিম খাওয়াতে হবে তোদের দুজনকে। মেঘলার কথা শুনে তুহিন আর রিয়া হেসে বলে উঠল। যথাজ্ঞা মহারানী, আপনি যা চাইবেন তাই হবে। তারপর ওরা চারজন ওখানে বসে মেঘলা আর মেঘের বিয়ে নিয়ে কিছু আলোচনা করলো। কবে কি করবে, তুহিন কি করবে, রিয়া কি করবে বিয়েতে। তখনই মেঘের ফোনে SMS এর নোটিফিকেশান বেজে উঠল। মেঘ ফোনটা দেখে বাঁকা হাসলো। মেঘদের টেবিলের থেকে বেশ একটু দূরে টেবিলে একটা ছেলে বসে মেঘ আর মেঘলাকে ক্ষিপ্ত দৃষ্টিতে তাকিয়ে মনে মনে বলল। মেঘকে আমি ছাড়বো না। মেঘলা শুধু আমার, আর কারো নয়, শুধুই আমার। তার জন্য যদি আমাকে আবার খুন করতে হয় আমি করব, তবুও মেঘলাকে আমার চাই। মাঝে কেটে গেছে বেশ কিছুদিন। চৌধুরী বাড়িতে এখন হই হুল্লোড় আনন্দই পুরো ভরপুর। আর দুদিন পরেই মেঘ আর মেঘলার বিয়ে। বাড়িতে মেহমান ভর্তি। তুহিন রিয়াও চলে এসেছে, আর বাড়িতে সব ডেকোরেশনের কাজও শুরু হয়ে গেছে। কাল মেঘের আর মেঘলার গায়ে হলুদ, মেহেন্দি আর পরশু বিয়ে। তাই আজ মেঘ, মেঘলা, তুহিন আর রিয়া শপিংয়ে যাবে। ওদের মেহেন্দি আর গায়ে হলুদের জন্য কিছু ড্রেস কেনা বাকি আছে। সেই মতো ওরা চারজন বেরিয়ে পড়েছে শপিংয়ে। শপিং মলে ঢোকার আগ মুহূর্ত মেঘ বলে উঠল। তুহিন, আমার না ভার্সিটি থেকে একটু জরুরি কাজে পড়ে গেছে, এক্ষুনি যেতে হবে। তুমি প্লিজ মেঘলার রিয়েকে শপিং করিয়ে দেখে শুনে বাড়ি নিয়ে যাও। আর আমি যদি পারি কাজটা শেষ করে তোমাদের সাথে আবার জয়েন করব। তারপর মেঘলার দিকে তাকিয়ে মেঘ বলল। মেঘলা, আস্তে আস্তে শপিং করবি, আর আমি যদি না আসতে পারি তাহলে তুই তুহিনের সাথে বাড়ি চলে যাবি, ঠিক আছে? আর কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবি, আমি চলে আসবো। মেঘলা মেঘের দিকে তাকিয়ে একটু মন খারাপ করে বলল। ঠিক আছে, মনে থাকবে সব। আর তোদেরকে কি সত্যি যেতে হবে? কি এমন জরুরি কাজ পড়লো ভার্সিটিতে যে যেতেই হবে? তাহলে আমিও চলে যাই, আমারও একা একা শপিং করতে ভালো লাগবে না। রিয়া আর তুহিন শপিং করুক, আমি বাড়ি চলে যাই। বলেই যেই মেঘলা গাড়ির দিকে চলে যেতে যাবে, তখনই মেঘ মেঘলার হাত ধরে বলে উঠল। কি হচ্ছে কি মেঘলা? বাচ্চাদের মতো কেন করছিস? আমি না হয় নাই থাকতে পারলাম, তুহিন আসে, রিয়া আসে, ওদের সাথে শপিং কর। আজকে শপিংগুলো শেষ না করলে আর কবে করবে? কালকে বেরোতে পারবি তুই? আর তুহিন রিয়ার তো কত কিছু শপিং বাকি আছে। আমি তো বললাম আমি যত তাড়াতাড়ি পারি কাজটা শেষ করে তোদের সাথে জয়েন করব। একটু বোঝার চেষ্টা কর, তুই এমন বাচ্চাদের মতো করলে আমি কিভাবে যাই বলো তো? মেঘলা বুঝলো, তবুও মন খারাপের মধ্যেও একটু হাসার চেষ্টা করে বলল। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি চলে এসো। আর তোমাকে টেনশন করতে হবে না আমাকে নিয়ে, আমি ঠিকঠাকভাবে বাড়ি চলে যাব। তুহিন আর রিয়া আছি তো, তুমি যাও। তুহিনও মেঘকে সাহস চুকিয়ে বলল। হ্যাঁ ভাইয়া, তুমি একদম টেনশন করো না, আমি আর রিয়া আছি তো। আমরা মেঘলাকে নিয়ে একদম সব শপিং করে বাড়ি ফিরে যাব।
তুমি তোমার কাজটা মন দিয়ে করো ভাইয়া, এই দিকটা আমি দেখে নেব। তুহিনের কথা শুনে মেঘ মলিন হেসে গাড়ির দিকে চলে গেল। ওরও মনটা খারাপ করছে মেঘলাকে ছেড়ে যেতে, তবুও কিছু করার নেই। প্রিন্সিপাল কোনো একটা সমস্যার জন্য মেঘকে ডেকে পাঠিয়েছে, তাই ওকে যেতেই হবে। তুহিন আর রিয়া বুঝলো মেঘের মন খারাপ হয়ে গেছে, তাই মেঘলার মন ভালো করার জন্য রিয়া আর তুহিন মেঘলার কাছে গিয়ে বলল, বাবা এত প্রেম, আমরা তো ভাবতেই পারছি না। একবার বিয়ে হয়েছে তাই এত প্রেম, দুজন দুজনকে ছাড়া এক মুহূর্তে থাকতে পারছিস না, আর এইবার বিয়ে হলো তো দুজন দুজনকে চোখের আড়াল করবি না। মেঘলা ওদের দুজনার কথা শুনে দুজনার কান টেনে ধরে বলল, তবে রে আমার পিছনে লাগা, আমি বিয়ে করে প্রেম করছি, আর তোরা কি করছিস? তুহিন আর রিয়া বলল, আর বলবো না, এবার তো ছাড় কান লাগছে তো। আর এখন শপিং না করতে গেলে বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে, তখন আবার ভাইয়ার টেনশন করবে। তারপর মেঘলা ওদের কান ছেড়ে দিয়ে তিনজন মিলে হাসতে হাসতে শপিং মলের ভেতরে চলে গেল। স্যার, আপনার কথা মতো আজ সব কাজ হয়ে গেছে। মেঘ স্যারকে ভার্সিটি একটা দরকারি কাজে শপিং মল থেকে চলে যেতে হয়েছে। মেঘলা এখন ওর বন্ধুদের সাথে রয়েছে। আপনি যদি বলেন আমি তাহলে কাজটা সেরে নিতে পারি। আসিফ চৌধুরী বসে রয়েছে অফিসে কেবিনে, আর সামনে দাঁড়িয়ে রয়েছে রাহাত আর একটা লোক। আসিফ চৌধুরী লোকটার কথা শুনে হাসতে হাসতে বলল, হ্যাঁ অবশ্যই, আর দেরি করলে পাখি হাতছাড়া হয়ে যাবে। আর শোনো, ছেলেটাকে ঠিক সময় মতো চলে আসতে বললো। আমি চাই না মেঘলা আর এক মুহূর্ত মেঘের সাথে থাকুক। ছেলেটা যেন তাড়াতাড়ি মেঘলাকে নিয়ে দেশ ছেড়ে চলে যায়। মেঘ যদি একবার ওদের ধরে ফেলে তাহলে আমার সব খেলা শেষ হয়ে যাবে। তারপর সেই লোকটাকে উদ্দেশ্য করে বলল, তুমি যাও, যেই কাজটা তোমাকে দেওয়া হয়েছে সেটা করতে যাও। আমি যেখানে বলেছি সেখানে তোমার সাথে আমি দেখা করব। আসিফ চৌধুরী বলার সাথে সাথে লোকটা চলে গেল। আসিফ চৌধুরী এবার রাহাতের দিকে তাকিয়ে রাহাতের উদ্দেশ্যে বলে উঠল, রাহাত, তুমি আমার সাথে যাবে আর ছেলেটাকে ফোন করে বলে দাও পাখি রেডি আছে, ও যেন সময় মতো নিয়ে যায়। রাহাত মুস্কি এসে বলে উঠল, আপনি কিছু ভাবেন না স্যার, আমি ঠিক যেমনভাবে সব কিছু চাইছি ঠিক তেমনভাবেই হবে। আমি তাহলে ফোনটা করে আসছি, আপনি গাড়িতে গিয়ে বসুন। বলে রাহাতও বেরিয়ে গেল কেবিন থেকে। আসিফ চৌধুরীর মুখে বিশ্বজয়ের হাসি, হেসে নিজেও বেরিয়ে গেল কেবিন থেকে। মেঘ বসে রয়েছে মিটিংয়ে, যেখানে হচ্ছে সেই রুমে। মেঘের সাথে রয়েছে প্রিন্সিপাল ও অন্যান্য টিচার। মেঘের কেমন যেন অস্থির লাগছে মেঘলার জন্য, কিন্তু কেন লাগছে সেটা বুঝতে পারছে না। মনে হচ্ছে এখনই এক ছুটে মেঘলার কাছে চলে যেতে, আবার মিটিং থেকে বেরিয়ে যেতেও পারছে না মেঘ। তবে মেঘের মনে হচ্ছে মিটিংটা যতটা ইম্পর্টেন্ট বলা হয়েছিল ততটাও নয়। মেঘ যে ফোন করবে তাও পারছে না। মিটিং চলাকালীন সময়ে ফোন করা বা ফোন ধরা যাবে না, এমনকি ফোনটা সাইলেন্ট মোড অন করে রাখতে হবে। তাই মেঘ আর কোনো উপায় না পেয়ে মিটিংয়ে ব্যস্ত হওয়ার চেষ্টা করলো। তবুও মেঘ মিটিংয়ে মন বসাতে পারলো না। কেমন যেন অস্থিরতা শুরু হলো মেঘের মধ্যে। মেঘের পাশে বসা একটা টিচার মেঘের অস্থিরতা বুঝতে পেরে মেঘকে বলল, মিস্টার চৌধুরী, আর ইউ ওকে? আপনাকে কেমন অস্থির অস্থির লাগছে? কোনো অসুবিধা হলে বলতে পারেন আপনি আমাকে। মেঘ মুস্কি হেসে বলল, না না, কোনো অসুবিধা হচ্ছে না, আমি ঠিক আছি। বলেই মেঘ আবারও মিটিংয়ে মনোযোগ দেওয়ার চেষ্টা করলো। তুহিন আর রিয়া দুজনে মিলে অনেকক্ষণ ধরে মেঘকে ফোনে ট্রাই করছে, কিন্তু মেঘের ফোন রিসিভ করছে না দেখে রিয়া কান্না করতে করতে তুহিনকে বলল, এবার কি হবে তুহিন? তুই ভাইয়াকে কথা দিয়েছিলি মেঘলাকে ঠিকঠাকভাবে বাড়ি দিয়ে আসবে, কিন্তু এখন তো মেঘলাই আমাদের কাছে নেই। মেঘলা এখন কোথায় আছে, কেমন আছে, কিচ্ছু বুঝতে পারছি না। কি হবে এবার? তুহিনেরও প্রায় পাগল পাগল অবস্থা, কি করবে কিচ্ছু বুঝতে পারছে না। তবুও নিজেকে বুঝিয়ে রিয়াকে বলল, রিয়া প্লিজ তুই ভেঙে পড়িস না। তুই ভেঙে পড়লে আমি কি করব বলতো? আমাদেরকে তো মেঘলাকে খুঁজে বের করতে হবে, আর ভাইয়া ফোন না ধরলে আমরা ভার্সিটি চলে যাব। তবুও মেঘলার কিছু হবে না, তুই একদম চিন্তা করিস না। ফ্ল্যাশব্যাক। মেঘলা, রিয়া আর তুহিন তিনজন মজা হাসি ঠাট্টা তামাশা করতে করতে শপিং করছিল। মেঘলা আর মেঘের ড্রেস কেনা অলমোস্ট ডান। মেঘলা শপিং হয়ে গেলেও তুহিন আর রিয়া কিছু বাকি ছিল সেটাই করছিল। ওরা ঠিকই তখনই ওদের সামনে কিছু মুখোশ পরা লোক এসে মেঘলার মাথায় বন্দুক ধরে সবাইকে যেতে বলে। তারপর মেঘলাকে টানতে টানতে নিয়ে চলে যায়। তুহিন, রিয়া বা শপিং মলের লোকেরা কেউ কিছু করতে পারেনি, কারণ ওরা অনেকে ছিল
আর ওদের হাতে অনেক বন্দুক ছিল, তাই মেঘলাকে নিয়ে গেলেও ওরা কিচ্ছু করতে পারেনি। তবে তুহিন ওদের পেছন পেছন দৌড়েছিল, কিন্তু ওরা গাড়িতে মেঘলাকে তুলে ওখান থেকে বেরিয়ে গেছে। তুহিন চাইলেও কিছু করতে পারেনি। বর্তমানে রিয়া তবুও নিজেকে সামলাতে পারছে না, কান্না করতে করতেই তুহিনের হাত ধরে বলল, কোথা থেকে কি হয়ে গেল বলতো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। মেঘলা ঠিক আছে তো? ভাইয়ের সামনে কি করে দাঁড়াবো আমরা? ভাইয়াকে কি বলবো আমরা? কত বিশ্বাস করে আমাদের উপর মেঘলাকে রেখে গেছিল। কিচ্ছু বুঝতে পারছি না, কি করব। মেঘলার কিছু হয়ে গেলে আমি নিজেকে কখনো কোনো দিন ক্ষমা করতে পারবো না। তুহিন রিয়াকে সামলে আবারও মেঘকে ফোন করতে করতে রিয়াকে নিয়ে পুলিশ স্টেশনের দিকে চলে গেল। মেঘের অস্থিরতা যেন বেড়েই চলেছে, কিছুতেই বসে থাকতে পারছে না আর, তাই কোনো কিছু না ভেবে প্রিন্সিপালকে বলে উঠল, স্যার আমাকে এক্ষুনি যেতে হবে, একটু ইমার্জেন্সি, আর মিটিং তো প্রায় শেষের দিকে, যেটুকু বাকি আছে আমি পরে বুঝে নেব। বলেই মেঘ আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে বেরিয়ে গেল। মেঘ গাড়ি চালাচ্ছে আর রাহাতকে ফোন করছে, কারণ রাহাত বেশ কয়েকবার ফোন করেছে মেঘকে, কিন্তু মেঘ ফোন রিসিভ করতে পারেনি। কিন্তু এখন আর ফোন ধরছে না রাহাত। মেঘ এখন টেনশনে কি করবে কিছু বুঝতে পারছে না। তুহিন মেঘকে ফোন করে বলে দিয়েছে কিছু লোক মেঘলাকে কিডন্যাপ করেছে শপিং মল থেকে, আর তুহিন রিয়া পুলিশ স্টেশনে মেঘলাকে কিডন্যাপ করার জন্য ডায়েরি করেছে। মেঘ জানে মেঘলাকে কে বা কারা কিডন্যাপ করেছে এবং কোথায় নিয়ে গেছে, তাই মেঘ আর দেরি না করে সেই দিকে গাড়ি নিয়ে যাচ্ছে। সাথে তুহিন রিয়াকে আসতে বলেছে। মেঘ গাড়ি চালাতে চালাতে বলে উঠল, তোর কিচ্ছু হবে না মেঘলা, আমি আসছি। এবার সময় হয়েছে আসল দোষীদের মুখোশ টেনে খুলে ফেলার। আমি আসছি মেঘলা। মেঘলাকে একটা ঘরের মধ্যে চেয়ারে বেঁধে রাখা হয়েছে। মেঘলার জ্ঞান নেই বললেই চলে, আবার একেবারে নেই তাও না, আছে। তবে আশেপাশে কারা আছে, কি হচ্ছে, কে কথা বলছে, মেঘলা স্পষ্ট কিছু বুঝতে পারছে না বা দেখতে পাচ্ছে না। মেঘলা চোখ খুলতে চাইছে, হাত পা নাড়াতে চাচ্ছে, কিন্তু পারছে না। খুব কষ্ট হচ্ছে, কিন্তু কেন হচ্ছে বুঝতে পারছে না মেঘলা। তখনই মেঘলার চোখে মুখে কেউ একজন জলের ছিটা দিতেই মেঘলার ঘোর যেন কেটে এলো। মেঘলা আস্তে আস্তে চোখ খুলে চাইল। মেঘলা চোখ খুলতেই দেখতে পেল ওকে একটা ঘরের মধ্যে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। মেঘলা হাত পা নাড়ানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। এবং মেঘলার মনে পড়লো ওকে কিছু লোক শপিং মল থেকে ধরে নিয়ে এসেছে। মেঘলা খেয়াল করলো ওর সামনে একটা অল্প বয়সের মেয়ে দাঁড়িয়ে রয়েছে। ওর বয়সেই বা 2-1 বছরের বড় হয় কি। মেঘলা একটু চিৎকার করে বলে উঠল, আমাকে এখানে কেন আনা হয়েছে? ছেড়ে দাও বলছি আমাকে, আমার হাত পা খুলে দাও। আমাকে এখানে কেন আনা হয়েছে? তুমি কথা কেন বলছো না? আমাকে ছাড়ো বলছি, ছাড়ো। মেঘ ভাইয়া যদি জানতে পারে আমাকে এখানে ধরে আনা হয়েছে, কাউকে ছাড়বে না। আর এই মেয়ে, তুমি কে? আমাকে ছেড়ে দাও, খুলে দাও আমাকে। আমি এখান থেকে বাড়ি যাব, খুলে দাও আমাকে। বলেই কান্না শুরু করে দিল মেঘলা। তখনই মেঘলার মনে হলো কিছু মানুষ ওর দিকে আসছে। মেঘলা কান্না থামিয়ে দেখার চেষ্টা করলো আসলে ওকে এখানে কে ধরে এনেছে। আর তখনই মেঘার সামনে এসে হাজির হলো মানুষগুলো। মেঘলা ওর সামনে দাঁড়িয়ে থাকা মানুষগুলোকে দেখে নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। অবিশ্বাস্য স্বরে মেঘলা বলে উঠল, বড় আপু আর নীল ভাইয়া তোমরা? আসিফ চৌধুরী মুখে হাসি ফুটিয়ে বলল, হ্যাঁ, আমাকে চিনতে অসুবিধা হচ্ছে না তোর, এটাই অনেক। মেঘলা এখনো ঘোর কাটিয়ে উঠতে পারছে না। ওর সামনে ওর বড় আব্বু দাঁড়িয়ে রয়েছে। তবে কি অতীতে ওর মা আর মেঘলা যেটা ভেবেছিল সেটা সত্যি? মেঘলা অবিশ্বাস্য স্বরে বলে উঠল, বড় আব্বু, আমাকে কি এখানে তুমি নিয়ে এসেছো? তোমার লোককে আমাকে এখানে নিয়ে এসেছে, নাকি আমি যেটা ভাবছি সেটা সত্যি? এবার মেঘলা উত্তেজিত হয়ে চিৎকার করে বলল, কি হলো বড় আব্বু, তুমি চুপ করে আছো কেন? আর আমাকে এখানে এভাবে বেঁধে কেন রেখেছো? ছাড়ো আমাকে, আমি মেঘ ভাইয়ের কাছে যাব, বাড়ি যাব আমি। আসিফ চৌধুরী বেশ গম্ভীর হয়ে মেঘলার মুখোমুখি দাঁড়িয়ে বলল, তোকে ছেড়ে দেব বলে তো এখানে আনা হয়নি। প্রথমবার তোকে ছেড়ে দেওয়াই আমার ভুল হয়েছিল, তাই দ্বিতীয়বার আমি সেই ভুলটা আর করতে চাই না। আর তুই বাড়ি যাবি, তবে আমার বাড়িতে নয়, আর মেঘের কাছে তো নয়, বরং নীলের সাথে দেশের বাহিরে। আসিফ চৌধুরীর মুখে এইসব কথা শুনে মেঘলার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ও জানে ওর বড় আব্বু কোনোদিনও মেঘের সাথে ওর বিয়ে হোক এটা চায়নি, তাই বলে ওকে একটা পরপুরুষের সাথে দেশের বাইরে পাঠিয়ে দেবে বলছে।
মেঘলা কি করবে কিছু বুঝতে পারছে না। কান্না ভেজা কণ্ঠে আসিফ চৌধুরীকে বলল, বড় আব্বু, তুমি এটা কি বলছো? আমি মেঘ ভাইয়ের স্ত্রী, আমাদের কিন্তু আগেই বিয়ে হয়ে গেছে। আর তুমি আজকে একটা বাইরের পরপুরুষের সাথে আমাকে বিদেশে পাঠিয়ে দেবে বলছো? তুমি তো আমার বাবার বড় ভাই, তুমি কি করে পারছো আমার সাথে এমন করতে? আমি তো আমার বাবাকে হারিয়ে তোমাকে বাবা বলে মেনেছি, আর তুমি এমন বলছো? বলেই কান্না করতে লাগলো মেঘলা। আসিফ চৌধুরী কিছু বলবে তার মধ্যেই নীল বলে উঠল, মেঘলা রানী, তুমি প্লিজ কান্না করো না, তোমার চোখের জল আমি সহ্য করতে পারি না। বলে মেঘলার কাছে গিয়ে যেই মেঘলাকে স্পর্শ করবে তার আগেই মেঘলা রাগান্বিত কণ্ঠে বলে উঠল, একদম না, আমাকে একদম ছোবেন না, দূরে থাকুন আমার থেকে। আপনি হয়তো ভুলে গেছেন সেই দিনের মেঘ ভাইয়ের মারগুলো, সেই জন্য আবার আমাকে তুলে আনার মতো দুঃসাহস দেখিয়েছেন। মেঘ ভাইয়া যদি জানতে পারে আপনি এইসব করেছেন, আপনাকে ঠিক কি করবে ভাবতেও পারছেন না আপনি। কি করবে তোমার মেঘ ভাইয়া? তোমাকে আর আমাকে পেলে তো তোমার মেঘ ভাইয়া কিছু করবে। আমি যদি কিছু করতেও চাই, আমি ওই মেয়েকে খুন করে ফেলবো। নীল মেঘকে খুন করে ফেলবে শুনে আসিফ চৌধুরী নীলের জামার কলার ধরে বলল, এই নীল, তোমাকে আমি বলেছিলাম তুমি এই মেঘলাকে নিয়ে যা খুশি করো, তাতে আমার কিছু এসে যায় না, কিন্তু আমার ছেলের কোনো ক্ষতি হলে আমি তোমাকে ছাড়বো না। দরকার পড়লে তোমাকে আর এই মেঘলাকে আমি এখানেই মেরে ফেলবো। নীল আসিফ চৌধুরীকে হাত থেকে জামার কলারটা ছাড়িয়ে হিংস্র জানোয়ারের ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে পকেট থেকে বন্দুক বের করে আসিফ চৌধুরীর মাথায় বন্দুক ধরে বলল, এই আসিফ চৌধুরী, আর একটা কথাও বলে আমি 1 মিনিটও সময় নেব না, শেষ করে দেবো। আর তোকে মেঘলার কিছু করা তো মাথাতেও আনবি না তুই। আর কাকে কি বলছি যে নিজের ভাই আর তার স্ত্রীকে মারতে দুবার ভাবেনি, সে আবার ভয় পাবে তাদের মেয়েকে মারতে? তবে এবার আর নয়, কারণ আমি মেঘলাকে ভালোবাসি। আর ওর যদি কিছু হয়, আমি তোকে এমন করে মারবো তুই ভাবতেও পারছিস না। আসিফ চৌধুরী ঘাবড়ে গেল, কারণ এই নীলকে একদম বিশ্বাস নেই। ও মেঘলার জন্য যা খুশি করতে পারে। তাই মাথা ঠান্ডা করে নীলকে বলে উঠল, নীল, তুমি শান্ত হও। আমি বুঝতে পারছি তুমি মেঘলাকে ঠিক কতটা ভালোবাসো, তাই আমি বলেছি তুমি যত তাড়াতাড়ি সম্ভব মেঘলাকে নিয়ে বেরিয়ে পড়ো, কারণ মেঘ জানতে পারলে মেঘলাকে নিয়ে যেতে তোমার সমস্যা হতে পারে। নীল শান্ত হলো। ও চাইছে মেঘলাকে এখনই এখান থেকে নিয়ে চলে যেতে, কিন্তু ওদের টিকিটের সময় রাত 10টা আর এখন সবে দুপুর। তাই চাইলেও এখন ও মেঘলাকে নিয়ে যেতে পারবে না। মেঘলা আসিফ চৌধুরী আর নীলের দিকে তাকিয়ে রয়েছে। নীল একটু আগেই কি বলল, ওর বড় আব্বু ওর মা আর বাবাকে খুন করেছে। নীল আর আসিফ চৌধুরীর কথার মাঝে মেঘলা কাঁপা কাঁপা গলায় নীলকে উদ্দেশ্য করে বলল, আপনি একটু আগে কি বললেন? আমার বাবা মার খুনি বড় আব্বু? মেঘলার কথা শুনে আসিফ চৌধুরী আর নীল দুজনেই চুপ করে একে অপরের দিকে তাকালো, কিন্তু কিচ্ছু বলল না। মেঘলা এবার কান্না মিশ্রিত কণ্ঠে একটু চিৎকার করে বলে উঠল, কি হলো? আমার কথা কি শুনতে পাচ্ছ না? এই, আপনি কি বলেন একটু আগে? আবার বলুন। আমার বাবা মার খুনি বড় আব্বু। কি হলো বলুন, আমি এবার সব বুঝতে পারছি কেন সে অতীতের ঘটনার সময় বড় আব্বু সব দোষ আমার উপরে দেওয়ার চেষ্টা করছিল। আসলে বড় আব্বু তুমি নিজেই একটা খুনি, আমার বাবা মাকে খুন করেছো, আর এখন আমাকে। ছি, আমার ভাবতেই ঘৃণা করছে তুমি একটা খুনি, সাথে তুমি আমার বাবার বড় ভাই। আমি ভাবতে পারছি না। ছি, কেমন করে পারলে তুমি বলো, কেমন করে? মেঘলার কথাগুলো বলতে গিয়ে বারবার দম বন্ধ হয়ে আসছিল, তবুও ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে করতে বলল, কি হলো খুনি? চুপ করে আছো কেন? বলো, নিজের ভাইকে মারতে হাত কাঁপলো না তোমার? আসিফ চৌধুরী এবার রাগে চিৎকার করে বলে উঠল, না, হাত কাঁপেনি, কারণ তোর বাবা আমার নিজের ভাই ছিল না, তোর বাবা আমার কেউ হয় না, তোরা আমার কেউ না, সেই জন্য হাত কাঁপার প্রশ্ন আসে না। মেঘলা স্তব্ধ হয়ে গেল। ওর বড় আব্বু কি বলল? ওরা কেউ হয় না মেঘদের? মেঘলার ভাবনার মাঝে আসিফ চৌধুরী আবার বলে উঠল, বন্ধ ঘরের শব্দগুলো যেন দোলা পাকিয়ে উঠেছে। ঘরটাও যেন এই শব্দগুলো শুনে মুহূর্তেই ভয়াবহ আকারের রূপ নিয়েছে। মেঘলা আর কান্না করছে না, শুধু তাকিয়ে রয়েছে এতদিন যাকে বড় আব্বু বলে জেনেছে সেই মানুষটার দিকে, না ওর বাবা মার খুনির দিকে। আসিফ চৌধুরী বলল, তোর বাবা আমার নিজের ভাই না, তোর বাবা আমার সৎ ভাই। আমাদের বাবা এক, তবে মা নয়। আমার যখন 6 বছর বয়স তখন আমার মা মারা গিয়েছিল, তখন ওই বাবা আমার সৎ মাকে, মানে তোর বাবা মাকে বিয়ে করলো।
বাবা চাইলেই বিয়ে না করতে পারতো, কিন্তু সে নাকি সংসার আমাকে দুটো একসাথে সামলাতে পারছিল না, তাই আবার বিয়ে করলো। তারপর থেকে কিছু হলেই বাবা আমার উপর রেগে যেত, এমনকি মারধরও করতো। আর সব করতো আমার সৎমার উস্কানিতে। আমার পিছনে আমার নামে বাবার কাছে নালিশ করতো, বাবাকে পিছনে পিছনে আমার বিরুদ্ধে কথা বলতো, আবার আমার সামনে ভালো সাজতো যেন আমায় কত ভালোবাসে। কিন্তু না, ওই মহিলা আমাকে একটুও ভালোবাসতো না। তখন আমি সব কিছু থেকে দূরে সরে গেলাম, কারোর সাথে কথা বলতাম না, খেলতাম না। ছোট আমি একদম একা একা থাকতাম। আমার শৈশব নষ্ট হয়ে গেল শুধুমাত্র ওই মহিলার জন্য। ভাবলাম বড় হয়ে ভালো থাকবো, না, তার জন্য আমাকে জ্বালাতে চলে এলো তোর বাবা, আমার সৎ ভাই। ও আমার থেকে 8 বছরের ছোট ছিল, তবে ও যখন স্কুলে ভর্তি হলো আমার থেকে পড়াশোনায় খুবই ভালো ছিল। আমি ওর থেকে 8 বছরের বড় হয়েও যতটা পিছিয়ে ছিলাম, সব দিক থেকে ও আমার থেকেও ততটা এগিয়ে ছিল। বাবা সবসময় ওর প্রশংসা করত, সমস্ত ভালো ভালো জিনিসগুলো ওকে দিত, দামি দামি স্কুল ব্যাগ, জামা কাপড়, জুতো সব ওকে দিত। তোর বাবার থেকে 8 বছরের বড় হয়েও আমি যেন সব কিছু থেকে বঞ্চিত হলাম। যেখানে সব কিছু বেশি বেশি পাওয়ার কথা ছিল, কিন্তু কিছুই আমি পেতাম না। সব কিছু আমার থেকে কেড়ে নিল তোর বাবা আর ওই মহিলা। তবুও আমি সব সহ্য করে নিলাম। তারপরে আমরা বড় হলাম। আমার কলেজ ভার্সিটি শেষ হওয়ার পরেও বাবা কখনো আমাকে অফিসে বসতে দেয়নি। আমি চাইলেও বলতো এখন বসতে হবে না, কিন্তু ভাই আমার কত পরে কলেজে ভার্সিটি শেষ করলো, আর বাবা ওকে বিজনেসে বসতে দিল, কিন্তু আমাকে কিছুই দিল না। তারপরে বাবা আমাকে আমার মতের বিরুদ্ধে বিয়ে দিয়ে দিল। 1 বছরের মধ্যে ভাইকেও বিয়ে দিল। তারপর ঠিক করা হলো যার ছেলে হবে তাকে সম্পত্তির ভাগ বেশি দেওয়া হবে। সেই কথা মতোই সবই ঠিকঠাক করা হলো। আমার ছেলে হলো, মেঘ হলো, আর তার কিছু বছর পর তুই হলি মেঘলা, আমার সৎ ভাইয়ের ঘরে। কিন্তু না, সেখানেও বাবা ঠিক করলো না। আমার ছেলে হওয়া সত্ত্বেও সম্পত্তির বেশিরভাগ ভাগ তোর বাবাকে দিল। এমনকি একদিন আমি জানতে পারলাম সম্পত্তির 60% ওর নামে করেছে আর 40% বাবা আমাকে দিয়েছে। সেই থেকেই আমার মাথায় রাগ উঠে গেল। কিছুতে আর কিছু ঠিক থাকতে দেব না বলে সিদ্ধান্ত নিলাম আমি কিছু করার আগেই আমার সৎ মাটা মারা গেল। ভাবলাম এবার বাবাকে বুঝিয়ে সুঝিয়ে আমি 60% সম্পত্তির ভাগ নেব আর তোর বাবাকে 40% সম্পত্তি দেব। কিন্তু তার কিছুদিনের মধ্যে হঠাৎ বাবা মারা গেল, আমাকে আর বলতে দিল না সম্পত্তির কথা। তারপর শুরু হলো সবার ভালো থাকা। সবাই বেশ ভালোই ছিলাম, এমনটাই দেখতাম, কিন্তু আমি ভালো ছিলাম না। তোর বাবার অতিরিক্ত দরদ সহ্য হতো না আমার। মনে হতো সম্পত্তির বেশি পাওয়ার জন্য তোর বাবা আমার উপর চুরি ঘোরাচ্ছে। অফিসে বসলাম, তবুও মনে হতো তোর বাবার চাকর আমি। সহ্য করতে পারছিলাম না আমি আর। মাঝে কেটে গেল অনেকগুলো বছর। মেঘ বড় হলো, সাথে তুইও বড় হয়ে গেলি। বুঝতে পারলাম মেঘ তোকে মনে মনে পছন্দ করে। তাই আমি একটা প্ল্যান সাজিয়ে ফেললাম, তোর সাথে মেঘের বিয়ে দিয়ে দেবো। তোর বাবার ওই 60% সম্পত্তির জন্য আমার নামে করে নেব। সেই মতো তোর বাবার কাছে তোর আর মেঘের বিয়ের প্রস্তাব রাখলাম। তোর বাবা রাজি হয়ে গেল তোর সাথে মেঘের বিয়ে দেওয়ার জন্য। আমিও আমার প্ল্যান সাকসেসফুল হয়েই গেল। কিন্তু ওই যে তোর মা যে সবটা জেনে গেল। তোকে তো কিছু কথা তোর মা বলেছে, কিন্তু তোকে জানানো পর্যন্ত সবই ঠিক ছিল। কিন্তু তোর মা তোর বাবাকে সবটা জানাতে চাইছিল, আর আমি তো সেটা করতে দেব না। তাই সব জানানোর আগেই তোদের একেবারে শেষ করে দেবো, এটাই ভাবলাম। সেই মতো মাইশার মার শরীর খারাপ বলে মেঘকে আর মাইশাকে মেঘের মামার বাড়ি পাঠিয়ে দিলাম। কিন্তু তোদের কপাল এতটাই ভালো, মেঘরা মাঝ রাস্তায় গিয়ে জানতে পারলো মাইশার মার কিচ্ছু হয়নি। ওরা আবার বাড়ি ফিরে আসার সিদ্ধান্ত নিল, কিন্তু আমার কাজটা তো সম্পূর্ণ হয়নি তখনও। তাই আমি আমার একটা লোককে নিয়ে তোদেরকে মারতে গেলাম তোর মা বাবার রুমে, এবং আমার প্ল্যান মতো তোর মা আর তোর বাবাকে আমি মেরে ফেললাম। তোকে খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু যখন তুই আমাদের সামনে এলি তখন মেঘের গাড়ির আওয়াজ পাওয়া গেল। মেঘ বাড়ির গেট দিয়ে ঢুকছে, মেঘ বাড়ি চলে এসেছিল। তোকে মারার চেষ্টা করেও আমরা তোকে মারতে পারলাম না, আমাকে তখন পালিয়ে আসতে হলো ওখান থেকে। তোকে আর একটা সত্যি কথা বলি, যে লোকটা ছিল ওই দিন আমার সাথে, তুই বুঝতে পেরেছিলি ওইটা একটা ছেলে ছিল মুখোশ পরা অবস্থায়, সে আর কেউ না, নীল ছিল। তারপর আমি আবার ভাবলাম খুনের দোষটা কার উপরে দেওয়া যায়। তখনই মাথায় এলো তোর কথা, সব দোষটা তোর উপর দিয়ে তোকে বাড়ি থেকে বের করে দিলাম। কিন্তু তুই আবারও ফিরে এলি, কিন্তু না, এবার তোকে তো আর ওই বাড়িতে থাকতে দিলে হবে না। তখন ওই জানতে পারলাম নীল নাকি তোকে পছন্দ করে। তাই ঠিক করলাম নীলের সাথে তোকে বিদেশে পাঠিয়ে দেব, আর সেই মতো আজ তোকে তুলে নিয়ে এলাম।
কথাগুলো বলে অট্ট হাসিতে ফেটে পড়ল আসিফ চৌধুরী। যেন জীবনের সবচেয়ে স্মরণীয় ঘটনাগুলো আজ আবার মনে করে হাসছে, সাথে নীলও হাসছে, তবে উচ্চস্বরে নয়। মেঘলা কি করবে বুঝতে পারছে না। ও যেন কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে, পাথরের মতো বসে বসে শুধু সব দেখা আর শোনা ছাড়া। তখনই নীল বলে উঠল, আর কিছুক্ষণের মধ্যেই আমি মেঘলাকে নিয়ে বেরিয়ে যাব। আপনারা কিছু বলার থাকলে আপনি বলতে পারেন মিস্টার আসিফ চৌধুরী। আসিফ চৌধুরী হাসি থামিয়ে সিরিয়াস হয়ে বলল, না, আমার আর কিছু বলার নেই। আর ওকে কি বলবো? ওকে দেখলে আমার রাগ উঠে যায়। তার থেকে তুমি যত তাড়াতাড়ি পারো ওকে নিয়ে চলে যাও। মেঘ যদি একবার এখানে চলে আসে সব শেষ হয়ে যাবে। তখনই দরজার পাশ থেকে হাতে তালি দিতে দিতে ভেতরে ঢুকলো মেঘ, সাথে তুহিন আর রিয়া। হাততালির শব্দ শুনে মেঘলার ঘোর কাটলো। আসিফ চৌধুরী, নীল আর মেঘলা দরজার দিকে তাকালো, কে এসেছে দেখার জন্য। আসিফ চৌধুরী মেঘকে দেখে ভয়ে দু কদম পিছিয়ে গেল। মেঘলা মেঘকে দেখে হেসে উঠে অস্পষ্ট স্বরে বলে উঠল, মেঘ ভাইয়া তুমি এসেছো? মেঘ মেঘলার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ আমি এসেছি, তোরা আর কোনো ভয় নেই। তুহিন আর রিয়া তাড়াতাড়ি মেঘলার কাছে গিয়ে মেঘলার হাতে পায়ের দড়ি খুলে দিল। মেঘ আসিফ চৌধুরী আর নীলের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে। আসিফ চৌধুরীর উদ্দেশ্যে বলে উঠল মেঘ, ছি বাবা, আমি ভাবতেও পারছি না তুমি এগুলো করেছো। তুমি ছোট চাচা ছোট মাকে খুন করেছো। তোমাকে বাবা বলে ডাকতে আমার ঘৃণা করছে। কি করে পারলে তুমি বাবা ছোট চাচাকে মারতে? তোমার সৎ ভাই হলেও ছোট চাচা তোমার ভাই তো ছিল, একই রক্তে তোমাদের শরীরে বইছে। তুমি আমার মেঘলাকেও মেরে ফেলতে চেয়েছিলে, এমনকি এখনও তুমি মেঘলাকে ওই লম্পটটার সাথে বিদেশে পাঠাতে চেয়েছিলে। ওকে তুমি কিডন্যাপ করলে। তুমি জানতে না ওদেরকে আমি কতটা ভালোবাসতাম? তুমি জানতে না মেঘলা আমার জীবন? তুমি একবারও ভাবলে না আমি সব সত্যিটা জানতে পারলে তুমি বাবা বলেও আমি তোমাকে ছেড়ে দেবো না? তুমি একবারও চিন্তা করলে না এগুলো? আসিফ চৌধুরী ঘাবড়ে গিয়ে মেঘের কাছে গিয়ে মেঘের দু হাত ধরে বলতে শুরু করলো, তুই আমাকে ভুল বুঝছিস মেঘ, তোকে কেউ ভুল বোঝাচ্ছে। আমি জানি এই মেঘলাই তোকে আমার বিরুদ্ধে উল্টোপাল্টা বুঝিয়েছে। ও একটা লোভী মেয়ে, ওর কথা বিশ্বাস করিস না। আমার কথা শোন, আমি সত্যি বলছি। আর আমি এই নীলকে আমি কাউকে চিনি না, আমি এই ছেলেটাকে চিনি না। আমি তো এখানে মেঘলাকে বাঁচাতে এসেছিলাম। এসে শুনলাম এই মেঘলা নীল বলে ছেলেটাকে ভালোবাসে। ওরা দুজনে মিলে প্ল্যান করেছিল তোর থেকে টাকা পয়সা নিবে, তোকে মেরে ওরা বিদেশে পালিয়ে যাবে। আর আমি এখানে এসে সব জেনে যাওয়ায় ওরা দুজন মিলে ষড়যন্ত্র করছে আমার বিরুদ্ধে, যাতে তুই আমাকে ভুল বুঝিস আর ওদের প্ল্যানটা সাকসেসফুল হয়ে যায়। আসিফ চৌধুরীর কথার মাঝে মেঘ চিৎকার করে আসিফ চৌধুরীর থেকে হাত দুটো ছাড়িয়ে নিয়ে বলল, প্লিজ মিস্টার আসিফ চৌধুরী, আর কত মিথ্যা কথা বলবে তুমি? আমি আসার সময় সব শুনতে পেয়েছি, তাই কষ্ট করে আর মিথ্যা কথাগুলো বলো না। আর কাকে তুমি লোভী মেয়ে বলছো? মেঘলাকে তুমি ভুলে যেও না, সম্পত্তির 60% কিন্তু মেঘলার নামে। আর তোমার এই অপরাধের কথা শুধু এখন নয়, আমি আগে থেকে সব জানতে পেরেছি। তুমি ভাবছো না আমি আগে থেকে সব কী করে জানলাম? হই তুমি যেমন বিশ্বাসের সুযোগ নিয়ে ছোট চাচার পিঠে ছুরি মেরেছিলে, ঠিক তেমন তোমার একজন বিশ্বস্ত লোক আমার অগোচরে তোমার পিঠে ছুরি মেরেছে। তখনই মেঘের পাশে এসে দাঁড়ালো রাহাত। রাহাতকে দেখে আসিফ চৌধুরীর পায়ের তলার মাটি একেবারেই সরে গেল এবং ভালো করেই বুঝতে পারলো মেঘ সব জেনে গেছে। তাই আর পালানোর কোনো রাস্তা নেই। ওদের কথার মাঝে নীল মেঘলার কাছে গিয়ে মেঘলার হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে চাইলেই মেঘ নীলের হাত থেকে মেঘলার হাত ছাড়িয়ে নীলের মুখ বরাবর একটা ঘুষি মেরে দিল। নীল ছিটকে গিয়ে পড়লো ধুলোমাখা নোংরা ফ্লোরে। মেঘ রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে চিৎকার করে বলে উঠল, তা তোর সাহস হয় কী করে মেঘলার হাত ধরার? তোকে আজ আমি মেরেই ফেলবো। আগের দিন তোকে ছেড়ে দিয়েছিলাম, তবে আজ আর নয়। বলে আবারও নীলকে মারতে গেলে নীল মেঘের দিকে বন্দুক তাক করে বলল, একদম সেই ভুলটা করিস না। আমার আর মেঘলার মাঝে যে আসবে আমি তাকে শেষ করে দেব। আর তুই আমাদের মাঝে বরাবর আসছিস, তাই তোকে আমি এই মুহূর্তে শেষ করে দেব। নীলের কথা শুনে মেঘলা ঘাবড়ে গিয়ে দৌড়ে মেঘের কাছে গিয়ে মেঘ ভাইয়া বলে মেঘকে সরিয়ে দিতেই বিকট একটা শব্দ হলো গুলির। নিমেষেই পাল্টে গেল ঘরের পরিবেশ। অবিশ্বাস এমন একটা শব্দ মানুষের কাছ থেকে অনেক কিছু কেড়ে নিতে পারে, আবার বিশ্বাস ভালোবাসার শব্দটা অনেক কিছু ফিরিয়েও দিতে পারে। তবে কেন মেঘ এত করে ভালোবাসি বলার পরও কেন তাহলে মেঘলাকে হারিয়ে ফেললো? মেঘ অবিশ্বাস করেছিল বটে, তবে অবিশ্বাসের থেকেও তো ভালোবাসা ছিল গভীর। তাহলে কেন অবিশ্বাসের কাছে ভালোবাসা হয়ে গেল ফিকে? দুটো মানুষ চিরদিনের জন্য আলাদা হয়ে গেল।
মেঘ মেঘলার মাথাটা বুকের মাঝে নিয়ে বসে আছে ফ্লোরের ধুলো আর মেঘলার রক্তে একাকার হয়ে গেছে মেঘের শার্ট। মেঘলার শরীরটা গুলি লাগার কিছু মুহূর্তের মধ্যেই ফ্যাকাশে রং ধারণ করেছে। মেঘ কি করবে কিছু বুঝতে পারছে না, শুধু শান্ত হয়ে মেঘলার মুখে আস্তে আস্তে বাড়ি দিতে দিতে কান্না ভেজা কণ্ঠে ডাকছে, মেঘলা, হে মেঘলা, আমার দিকে তাকা, তোর কিছু হবে না। হে মেঘলা, কি হলো, চুপ করে আসিস কেন? কথা বল আমার সাথে। আমি এক্ষুনি তোকে হসপিটালে নিয়ে যাব, তুই শুধু চোখটা বন্ধ করিস না। হে মেঘলা, প্লিজ, আমার জান, আমার কথা একটু শোনো। এই তুহিন, রিয়া, মেঘলাকে বলো না আমার সাথে কথা বলার জন্য। রিয়া আর তুহিন কিছু বলছে না, শুধু কান্না করছে। মেঘ ওদের এমন কান্না করতে দেখে রাগ দেখিয়ে বলল, কি হলো, তোমরা এমন কান্না করছো কেন? তুহিন, তুমি যাও, গাড়ি স্টার্ট দাও, আমি মেঘলাকে নিয়ে যাচ্ছি। বলে মেঘ যে মেঘলাকে কোলে তুলতে যাবে, মেঘলা পিটপিট করে চোখটা একটু কোলে বুকের একটু উপরে যেখানে গুলি লেগেছে সেখানে এক হাত দিয়ে চেপে ধরে ঝাপসা চোখে মেঘের দিকে তাকিয়ে কষ্ট করে স্পষ্ট স্বরে মেঘকে বলে উঠল, আমাকে কোথাও নিয়েছিও না, আমার খুব কষ্ট হচ্ছে। আমি তোমার বুকে এইভাবে মাথা রেখে মরতে চাই। না মেঘলা, তোর কিচ্ছু হবে না, আমি তো আছি। আমি তোকে এক্ষুনি হসপিটালে নিয়ে যাব, তুই তারপর দেখবি হ্যাঁ একদম ভালো হয়ে যাবে। আর তুই কথা বলিস না, তোর কষ্ট হবে জান। মেঘলা তবুও ছাড়া ছাড়া ভাবে বলে উঠল, না মেঘ ভাইয়া, কোথাও নিয়ে যেও না, আমি কোথাও যেতে চাই না তোমাকে ছেড়ে। তবু কেন মনে হচ্ছে আমি তোমার কাছে থাকতে পারবো না? আমি সবটুকু দিয়ে চাইছি তোমাকে আঁকড়ে ধরে থাকতে, কিন্তু আমার বাঁধন আঁকলে হয়ে আসছে। আমি পারছি না তোমাকে ধরে রাখতে, আমি খুব করে চাইছি তোমার কাছে থাকতে। তারপর একটু থেমে আবারও কষ্ট করে বলে উঠল, আমাদের আর একসাথে সংসার করা হলো না, একসাথে বুড়ো হওয়া হলো না। আমাদের মাঝে সারা জীবন ভুল বোঝাবুঝি আর অবিশ্বাসে কেটে গেল। তুমি যদি অতীতে আমাকে একটু বিশ্বাস করতে, তাহলে আমাদের জীবনটা সত্যি অন্যরকম হতো। ভালো থাকতাম আমরা একসাথে, তোমাকে ছেড়ে আমাকে যেতে হতো না। আবারও একটু থেমে মেঘলা বলল, যাকে ভালোবাসতে হয় তাকে সবটা দিয়ে আগলে রাখতে হয়, কখনো অবিশ্বাস করে দূরে ঠেলে দিতে নেই। হয়তো এমন একটা দিন আসবে সত্যি তুমি তাকে চাইবে, কিন্তু সে তোমার কাছে আর থাকতে পারবে না। তুমি বারবার অবিশ্বাস করে আমাকে দূরে ঠেলে দিয়েছো, আর আমি বারবার তোমার কাছে এসে বলেছি ভালোবাসি। হঠাৎ মেঘলা মেঘের হাত শক্ত করে ধরে চোখ দুটো বড় বড় করে বলে উঠল, আমার খুব কষ্ট হচ্ছে মেঘ ভাইয়া, সারা শরীরে অসহ্য যন্ত্রণা, আমি আর সহ্য করতে পারছি না। চোখ দুটো বন্ধ হয়ে আসছে আমার, আলোর থেকে অন্ধকারে জড়িয়ে যাচ্ছি আমি। তুমি ভালো ঠিক ওই অবিশ্বাসের পৃথিবীতে আমি তোমার ভালোবাসা নিয়ে চললাম অনেক দূরে। ভালোবাসি মেঘ ভাইয়া। আর কথা বলল না মেঘলা, আস্তে আস্তে চোখ দুটো বন্ধ হয়ে গেল, হাতের বাঁধন আলগা হয়ে এলো। তবে কি মেঘলা মারা গেল? মেঘ কিছুক্ষণ মেঘলাকে ডাকলো, তবে মেঘলার আর কোনো সারা শব্দ পেল না। মেঘ বুঝলো ওর মেঘবালিকা আর ওর কাছে নেই। এই যন্ত্রণাময় পৃথিবীতে ওকে একা করে অনেক দূরে চলে গেছে ভালো থাকার খোঁজে। মেঘ পাগলের মতো চিৎকার করে কান্না করতে করতে মেঘলাকে জড়িয়ে ধরে বলল, মৃত্যু নামক শব্দটা আমার কাছ থেকে তোকে কেড়ে নিল। আমি একজন স্বামী হিসেবে ব্যর্থ, একজন প্রেমিক হিসেবে ব্যর্থ। আমি পারিনি তোকে আগলে রাখতে, পারিনি তোকে ভালো রাখতে, আমি পারিনি তোকে বাঁচাতে। আমার অবিশ্বাসের কারণে তুই আজ এই পৃথিবীতে নেই। তুই আমাকে বলেছিলে আমি যখন তোকে চাইব তোর সব কথা শুনতে হইব, তখন তুই আমার কাছে থাকবে না। হ্যাঁ সত্যি সত্যি তুই আমার কাছে নেই বলে মেঘ মেঘলার নিথর দেহটা আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। তখনই কিছু পুলিশ অফিসার এসে আসিফ চৌধুরী আর নীলকে গ্রেপ্তার করে নিয়ে গেল। মেঘের আর মেঘলার মধ্যে এত ভালোবাসা দেখে আসিফ চৌধুরী আর নীল অপরাধ বোধে অপমানে মেঘের কাছে যাওয়ার সময় ক্ষমা চাইল। পুলিশ মেঘকে বুঝিয়ে বলল মেঘলা খুন হয়েছে, তাই ওকে এবার এখান থেকে নিয়ে যেতে হবে, আর সেটা পুলিশ নিয়ে যাবে। কিন্তু মেঘকে বোঝায় কে? মেঘ একই রকমভাবে মেঘলাকে জড়িয়ে ধরে পাথরের মতো বসে বিড়বিড় করে কথা বলেই চলেছে মেঘলার সাথে। তুহিন আর রিয়া মেঘকে বুঝিয়েছে, কিন্তু মেঘ কিছুতেই মেঘলাকে ছাড়তে রাজি নয়।
কিন্তু যে একবার যায় তাকে কি আর আটকে রাখা যায়? তাই মেঘলাকে ছাড়তেই হলো পুলিশের হাতে। মেঘবালিকা, বলে চিৎকার করে উঠল মেঘ। সাথে সাথে ঘুম ভেঙে বিছানায় ধরপড়িয়ে উঠল মেঘ। সারা শরীর ভয়ে কাঁপছে মেঘের। সাথে সাথে মেঘলা মেঘের কাছে এসে মেঘকে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে? তুমি এমন চিৎকার করছো কেন? আমার নাম ধরে? আমি তো আছি শুধু তোমার কাছে। মেঘ মেঘলাকে জড়িয়ে ধরে বলল, তুমি মরনি তাই না? তুমি মরতে পারো না। তুমি আমার মেঘবালিকা, তুমি মরতে পারো না। আমি তোমাকে খুব ভালোবাসি। আমি তোমাকে আর অবিশ্বাস করবো না। তুমি মরতে পারো না। এভাবেই পাগলের মতো একা একা কথা বলতে লাগলো মেঘ। দরজায় দাঁড়িয়ে মেঘকে দেখে শাড়ির আঁচলে মুখ গুজে কাঁদতে লাগলো মাইশা চৌধুরী। পাশে দাঁড়িয়ে আছে একজন ডক্টর। তাকে জিজ্ঞেস করলো মাইশা চৌধুরী, ডাক্তারবাবু, মেঘ কি আর কোনো দিন ভালো হবে না? আমার ছেলেটাকে আপনি ভালো করে দিন না, সেই আগের মেঘকে ফিরিয়ে দিন না ডাক্তারবাবু। ডক্টর মাথা নিচু করে বলে উঠল, দেখুন, আমি তো এই 5 বছরে কম চেষ্টা করলাম না, কিন্তু ওনার মধ্যে কোনো পরিবর্তন আমি দেখতে পারছি না। উনি এখনও 5 বছর আগের স্মৃতিতেই আটকে আছেন। এই 5 বছরে মিস্টার মেঘের চৌধুরীর জীবনে কোনো পরিবর্তন হয়নি, তাই আগামী দিনেও হবে কিনা আমি বলতে পারছি না, আর হলেও ঠিক হওয়ার চান্স খুবই কম। বলে সেখান থেকে ডক্টর চলে গেল। মায়েশা চৌধুরী ছেলেকে কিছুক্ষণ দেখে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেল। মেঘ এখন বদ্ধ পাগল। নিজের রুমের মধ্যে সব সময় থাকে, কারোর সাথে কথা বলে না, এমনকি সুস্থ পরিবেশেও বেরোয় না। ওর জীবন থেকে মেঘলা চলে যাওয়ার পর যে আরও 5টা বছর কেটে গেছে সেটা মেঘ জানে না। রিয়া আর তুইনের জীবনে এই 5 বছরে অনেক বদলে গেছে। দুই পরিবার ওদের মেনে নিয়ে বিয়েও দিয়ে দিয়েছে, এমনকি ওদের ছোট্ট একটা মেয়েও আছে 1 বছরের। মাঝে মধ্যে ওরা মেঘের সাথে দেখা করতে আসে, তবে ওদের কাউকে মেঘ চিনতে পারে না এখন। মেঘলা একটা ছবি নিয়ে সারা রুমে ঘুরতে ঘুরতে বলে উঠল, ভালোবাসি ভালোবাসি আমার মেঘবালিকাকে, আমি ভালোবাসি। ভালোবাসি ভালোবাসি আমার মেঘবালিকাকে, আমি ভালোবাসি।